আগে কথাগুলো শুনুন, তারপরে মন্তব্য করুন। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো। আমরা শুনলাম যে খালেদা জিয়া স্বপ্ন দেখছে, তারেক যে বাস্তবায়ন করেছে। আমি ঠিক জানি না যে তারেক যে হাতে কোনো আলাউদ্দিনের চেরাক নিয়ে কথাগুলো না শুনে কেউ মন্তব্য করবেন না। পরমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়ে যা বললেই হয়ে যাবে, সেটা না। এর জন্য অনেক আয়োজন লাগে। 1961 সালে পাকিস্তান আমলে একটা বাজেটে বলা হলো দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তানে। ওই নামটা শোনা হলো, এরপরে জমিটা নেওয়া হয়েছিল, 62 সালে জমি নেওয়া হলো আইয়ুব খান আমলে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি। কারণ তখন বিদ্যুৎ কেন্দ্র দুটি হয়ে গেল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান তখন, সেখানেই দুটি বিদ্যুৎ কেন্দ্র, সেই তো ওই জমিটা পড়া। স্বাধীনতার পর আপনি উদ্যোগ নিলেন, এমনকি ডক্টর ওয়াজেদ, তিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, সেও এই প্রকল্পে ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। অনেক আয়োজন, আন্তর্জাতিক সংস্থার সাথে নেগোসিয়েশন, এমনকি IAEA এর সাথে নেগোসিয়েশন, ভিয়েনাতে তাদের লোক আসে, দেখে, পরীক্ষা করে, সেগুলি আমরা একে একে সব করে সেই 96 সালের থেকে এই পদক্ষেপ নিই। বারবার এখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা এসেছেন, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা করব, আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব না। সেই চুক্তি তো আমাদের স্বাক্ষর করতে হয়, জাতিসংঘে করতে হয়, সেখান থেকে প্রতিনিধি এসে দেখে যান। এভাবে অনেক কিছু করেই কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আমরা করি। এটা নিয়ে অনেক খেলা, অনেক অপবাদ শুনতে হয়েছিল। তবে আজকে যখন আমার করা, যেমন র্যাডার, বাংলাদেশে আমাদের কোনো আন্তর্জাতিক র্যাডার এমন ছিল না যে আমাদের আকাশ ব্যবহার করছে, কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিছু পাচ্ছে না। এই র্যাডারও কিন্তু থার্ড টার্মিনাল করার সাথে সাথে এই র্যাডারটা আমরাই করি। প্রথমে যখন টেন্ডার দেওয়া হয় এবং PPP-তে দেওয়া হবে বলা হয়, তখন এটা প্রায় 1800 কোটি টাকা লাগবে। এত টাকা লাগার কথা না। তখন আমরা সরাসরি ফ্রান্সের সাথে কথা বলি, কারণ ফ্রান্সের থ্যালাস গ্রুপ এই র্যাডারটা তৈরি করে দিয়েছিল, পুরোনোটা। তো নতুনটাও আমি চেয়েছি তারা করুক। তখন তাদের সঙ্গে আলোচনা করে তখন মাত্র 600 কোটি টাকায় এই র্যাডার স্থাপনের কাজ আমরা শুরু করি। ফ্রান্স সরকার আমাদের সেই সহযোগিতা দেয়। আপনারা চিন্তা করতে পারেন যে কত টাকা আমরা বাঁচিয়েছি রাষ্ট্রে। যদিও শোনা যায় মেলা টাকা নাকি বাঁচার করে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আপনারা দেখবেন আমরা আলোচনা করে 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 আমরা দাম কমিয়ে কমিয়ে আমাদের খরচ কমিয়েছি, এবং এর মধ্যে অনেকগুলি আমরা নিজের টাকায় করেছি। কারণ কোভিডের সময় আমাদের কিছু রিজার্ভ জমে যায়, সেখানে আলাদাভাবে একটা ফান্ড আমি করে দিই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। তার মাধ্যমে টাকা দিয়ে পদ্মা সেতু থেকে শুরু করে বিমানে আমরা যে 11খানা প্লেন কিনলাম, 22টা প্লেন দিয়ে বিমান চলছে, এয়ারপোর্টের উন্নয়ন করা, আন্দারমানিক পায়রা নদী এগুলি ড্রেজিং করা, সবই আমরা করেছি। সেখানে কিন্তু অন্যের কাছে ধার নিতে হয়নি। বাংলাদেশ ব্যাংকে থেকে 1% ইন্টারেস্ট সার্ভিস চার্জ, যেই সোনালী ব্যাংকে টাকা দেওয়া হতো, সোনালী ব্যাংক 1% সার্ভিস চার্জে টাকা দিত। দুর্ভাগ্য যে পদ্মা সেতু টোলের যে টাকাগুলি, সেগুলি কিন্তু শোধ দেওয়া হচ্ছে না। কোনো প্রজেক্টের টাকা ঈদের দিনে 4 কোটি 12 লক্ষ টাকার উপর সেখানে টোল আদায় হয়, কিন্তু একটা টাকাও কিন্তু ট্রেজারিতে যায়নি, সেটা দিয়ে লোন শোধ হয়নি। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গা থেকে যত লোন নিয়েছে, কোনো লোনই কিন্তু ইউনূস সরকারও শোধ দেয়নি, তার একও দিচ্ছে না। অর্থাৎ ঋণের বোঝাটা বাঙালির মাথার উপরে চেপে রেখেছে। অর্থনীতি আজকে ধ্বংসের পথে, যেখানে 7%-এর কাছাকাছি আমাদের আমরা GDP রেখে এসেছিলাম, 450 বিলিয়ন মার্কিন ডলার, যা 2006 সালে ছিল মাত্র 70 বিলিয়ন মার্কিন ডলার। সেই 70 বিলিয়ন মার্কিন ডলার BNP আমলে ছিল, সেটাকে আমি 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। তার সাথে যদি আপনি এখন আমাদের উপর বদনাম দিল, তার দেবপ্রিয় প্রথম বলেছে, এখন দেখলাম তারেকও এসে বললো পার্লামেন্টে, তার মানে কি দাঁড়ালো, 234 বিলিয়ন পাচার করেছি, 450 বিলিয়ন আমি রেখে এসেছি, তার মানে প্রায় 700 বিলিয়ন। তো 70-কে আমি 700-তে যে উন্নীত করলাম, তার জন্য তো একটা ধন্যবাদ পেতে পারি। আর 234 যদি আমরা পাচারই করে থাকি, তো কোথায় পাচার করলাম? তারেক জিয়া, খালেদা জিয়ার পাচার করার টাকা, সেই টাকা উদ্ধার করে কিন্তু আমরা ফেরত এনেছিলাম।
এবং FBI এসে তারেকের বিরুদ্ধে সাক্ষীও দিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার নাইকো কেসে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। এখন সে নাইকোতে লয়ার থেকে শুরু করে সবার বিরুদ্ধে মামলা। অর্থাৎ এই চুরি ধরা হলো কেন, দুর্নীতি ধরা হলো কেন, এটা অপরাধ। কিন্তু এখন যে সব দুর্নীতি হচ্ছে ওটার জন্য কিছু আসে যায় না। এটা হলো বাংলাদেশের অবস্থা। এই অবস্থা থেকে বাংলাদেশের 2001-এ গ্যাস বিক্রি করবো না চক্রান্তের শিকার হয়ে ক্ষমতা আসতে পারেনি। 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায়, জামাতের সহযোগিতায়, জামাত বিএনপি বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবং আপনারা জানেন যে খালেদা জিয়া ছেলে তারেক কোকো, খালেদা জিয়া তারা যে দুর্নীতি করেছে FBI রিপোর্টে তা আছে, এবং তারেকের মামলায় FBI অফিসার যে সাক্ষী দিয়ে এসেছে। খালেদা জিয়া যে নাইকো এবং গ্যাটকো মামলা, সেই নাইকো মামলাও সাক্ষী দেওয়ার কথা ছিল। কাজে এই দুর্নীতিবাজরা বাংলাদেশ থেকে তখন আবার ধ্বংস করে। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 48% ভোট পেয়ে 233টা সিট আমরা পেয়েছিলাম। তারপরে যাত্রা শুরু, দেশ প্রতি বছর উন্নতি করেছে। 2021 সাল, তখন 20 সাল থেকে কোভিড শুরু হলো। সেই কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, এমনকি শিশুদের ভ্যাকসিনটাও আমরা সময় মতো দিয়েছিলাম। আমাদের এই জনসেবাটাকে বন্ধ করতে পারেনি। বাংলাদেশে বোধহয় একমাত্র দেশ, পৃথিবীর যে 5টি দেশ কোভিড মোকাবেলায় সফলতা দেখিয়েছে, বাংলাদেশ তার মধ্যে একজন। কিন্তু আজকের বাংলাদেশ, শত শত শিশু মারা যাচ্ছে ভ্যাকসিনের অভাবে। কেন? 2024-25 অর্থ বছরে আওয়ামী লীগ সরকার যে বাজেট দিয়েছিল, জুন মাসে 30 তারিখে যে বাজেট পাশ হলো 2024 সালে, 7,97,000 কোটি টাকার বাজেট আমি দিয়ে এসেছিলাম। কোথায় গেল সে টাকা পয়সা? কোথায় গেল স্বাস্থ্যসেবা? কোথায় গেল ভ্যাকসিন কেনা? এই শিশুদের মৃত্যুর দায় একটা হচ্ছে বাটপার সুদখোর ইউনূস, আর একটা হচ্ছে খুনি দুর্নীতিবাজ তারেক। তাদেরকে নিতে হবে। তারা আবার বলে আগের সরকার নাকি কিছু করেনি। আমার সময় সব রাখা ছিল। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ বাফার স্টক হিসেবে, সারের মজুদ বাফার স্টক হিসেবে, চাহিদা পূরণ করে অতিরিক্ত সবসময় আমি মজুদ রাখতাম। সেটাই তারা ব্যবহার করেছে। আর এখন দেশটা ধ্বংসের দিকে। তেল নাই, গ্যাস নাই, সার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। আমি তো ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কেন বিদ্যুৎ থাকবে না? কোথায় গেল? LNG কেনা টাকা, ডিজেল কেনার টাকা, কয়লা কেনার টাকা সব ছিল বাজেটে, কেন কেনা হয়নি? ভারতের থেকে, আসাম থেকে নুমালীগড়ের পাইপলাইনে আমরা ডিজেল আনতাম পার্বতীপুর ডিপোতে। পার্বতীপুর ডিপো থেকে নাটোর ডিপো পর্যন্ত প্রজেক্ট নিয়েছিলাম, সেটা বন্ধ করে দিল ইউনূস ক্ষমতায় এসে। আজকে তো সেই তেলের উপরই তো নির্ভর করে চলতে হচ্ছে। তখন তো আমার বিরুদ্ধে অনেক বদনাম করা হয়েছিল। এটাই আমাদের দুর্ভাগ্য, যতই ভালো কাজ করি বদনামের শিকার হতে হয়। 1400 মানুষকে হত্যা করেছি, জাতিসংঘের রিপোর্টে দিল। আমি বারবার বলেছি, কই জাতিসংঘ কি দেখাতে পেরেছে? ওই রিপোর্টে নাম দিতে পেরেছে তারা? আমি কেন হত্যা করতে যাব? আমি কাউকে হত্যা করিনি। এই হত্যা যে এখন আজকে বের হচ্ছে, স্নাইপার রাইফেল কাঁধে হাতে ছিল, একের পর এক লাশ কারা ফেলেছে। তারেক লন্ডন থেকে পরামর্শ দিয়েছে, আর ওখানে বসে ইউনূস এই হত্যাকাণ্ড চালিয়েছে। 2024-এর 15 জুলাই থেকে যে সমস্ত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস যা যা শুরু হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, আর মামলা দেওয়া হয়েছে সব আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। আমার তো শাস্তি দিয়ে দিয়েছে, মৃত্যুদণ্ডই দিয়ে দিয়েছে। আমি জানি 15 আগস্ট আমার বাবা মা ভাই সবাইকে হত্যা করেছিল, আমরা 2 বোন বেঁচে ছিলাম। কাজে আমাদের উপরেই তাদের যত রাগ ক্ষোভ। কাজে আমি আমাদের 2 বোনের 5টা ছেলে মেয়ে সবার বিরুদ্ধে মামলা। 10 কাঠার একটা প্লট নেওয়ার জন্য আমার 36 বছর সাজা। বাহ, চমৎকার। তাহলে সরকার প্রধান হিসেবে প্লট দেবার যে আইনটা রয়েছে, সেখানে একটা ক্লজ রয়েছে, ওটা বাতিল করে না কেন? ওটা বাতিল করে তারপর আমাদের শাস্তি দিক। তাহলে তো সবার, ওই খালেদা জিয়া যে গুলশানে সরকারি সম্পত্তি নিয়েছে 1 টাকায়, যেটা তারিখ যে এখন থাকে, ওই বাড়ি 1.5 কাঠার উপর, 1.5 বিঘার উপর প্রায় 30-35 কাঠা জমি। ইউনূসের 4080 কাঠা
তো সবই তো বাতিল হওয়া উচিত। যাক, আমি আর সে কথা বলছি না। আমি আজকে এটি বলবো যে আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত কষ্টে আছে। আমি একটু ঐতিহাসিক পটভূমিতে তুলে ধরলাম, কারণ এই ইতিহাস অনেকেই জানে না, কারণ ইতিহাস বিকৃত করা হচ্ছে, মুছে ফেলা হচ্ছে। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। আজকে সকলকে একসাথে সোচ্চার হতে হবে। এই জাতিসংঘের সামনে আপনাদের দাঁড়াতে হবে, স্টেট ডিপার্টমেন্টের কাছে যেতে হবে যে কেন আওয়ামী লীগকে ব্যান করবে। আওয়ামী লীগকে ব্যান করবার কোনো অধিকার তাদের নাই। অবৈধভাবে ক্ষমতা দখলকারী এখন ক্ষমতায়, আর নির্বাচন নামে একটা প্রহসন। এই নির্বাচনে কে ভোট দিয়েছে? সব তো 12ই ফেব্রুয়ারি ভোট হয়ে গেছে আগের দিন সন্ধ্যায়। সান্ধ্য ভোটে জয়লাভ করেছে, এখন কেউ কথা বলে না। সাংবাদিক নির্যাতিত, 10 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। কেন আন্তর্জাতিক সাংবাদিক সংস্থাগুলি এখন চুপচাপ? আমার প্রশ্ন। আইনজীবীদের পিটিয়ে হত্যা করলো, চিন্ময় প্রভুর জন্য দাঁড়ালো কেন? সেই জন্য তাকে কুপিয়ে হত্যা করলো। প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে আওয়ামী লীগ কয় কেন? ক্লাস 8-এ পড়া মেয়েকে রেপ করা হচ্ছে, ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রেপ করে, মা মেয়ে দুজনের উপর নির্যাতন, ঘরে ঘরে ঢুকে নির্যাতন চালাচ্ছে। ঘরে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, বাইরে নিরাপত্তা নাই। কোনো বিচার চাওয়ার কোনো অধিকার নাই, কারণ লাঠির সোঁটা, অস্ত্র, রামদা, চাইনিজ কোরল দিয়ে প্রধান বিচারপতির বাড়ি এবং আক্রমণ করে তাদেরকে পদ থেকে বাধ্য করা হয়েছে। এটা কোন বাংলাদেশ আমরা দেখি? আর তারপরে এখন মানুষের হাহাকার। কৃষক সার পায় না, 5-5টা সার কারখানা বন্ধ, বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিং, তেল নাই, পেট্রোল পাম্প আপনার সামনে গ্যাসের জন্য, পেট্রোলের জন্য লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অথচ বিদ্যুতের বকেয়া টাকা পাও না। এমনকি পদ্মা সেতু টোল ঈদের দিনে প্রায় 4,12,00,000 টাকা উঠেছে টোল, কিন্তু 1 পয়সা শোধ দেওয়া হচ্ছে না। শেয়ার মার্কেট টাকা গায়েব। কারা খাচ্ছে এগুলি? কোথায় চলে যাচ্ছে? এখনো ইনুস বসে আছে, ইনুস সেন্টার এখনো চালু, সেখান থেকে যত অপপ্রচার চালানো হচ্ছে, আর সেই সাথে সাথে তার দোসর এখন ক্ষমতায়। আর এক মানে বাটপাড়ের সাথী এখন খুনি তারেক আইবি রহমানের হত্যাকারী, সে এখন ক্ষমতায়। তারা বসে বসে মজা লুটছে, আর দেশের মানুষ হাহাকার করে। যখন টিকার অভাবে শিশু মরে, তারেক যায় তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে, মেয়ে বউ নিয়ে থিয়েটার দেখতে। তারা থিয়েটার দেখে আনন্দ করে, আর সন্তান হারিয়ে মায়ের কান্না। আজকে বাংলাদেশে আকাশ বাতাস পিতাহারা সন্তানের কান্না, সন্তান হারা পিতা কান্না, ভাই হারা বোনের কান্না, বোন হারা ভাইয়ের কান্নায় আকাশ বাতাস ভারী। লাশ পাওয়া যায় পুকুরে, লাশ পাওয়া যায় নদীতে, লাশ পাওয়া যায় যেখানে সেখানে। প্রায় 10,000-এর উপর নেতা কর্মী আওয়ামী লীগের, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, যাদের আগুন দিয়ে পুড়িয়েছে, মেরে লাশ ভাসিয়ে দিয়েছে নদীতে। তাদের নাম ঠিকানা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই 32 নম্বরে আগুন দেওয়ার পরে রাস্তার উপর লাশ পড়েছিল, কারা তারা? নাম পাওয়া যায়নি। এই কোন বাংলাদেশ? বাংলাদেশ তেমন ছিল না। বাংলাদেশে মানুষের জীবনে শান্তি ছিল, ঘরে ঘরে আলো ছিল, রোগে চিকিৎসা ছিল, সময় মতো টিকা দিতাম, সময় মতো বই দিতাম, বৃত্তি দিতাম, মানুষের জীবনটা উন্নত হয়েছিল। দারিদ্রের হার 18%-এ নামিয়ে এনেছিলাম, হত দারিদ্রের হার 5%-এ নামিয়েছিলাম, বেকারের সংখ্যা মাত্র 3% ছিল, কোভিডের জন্য 5% হয়েছিল। আজকে ইন্ডাস্ট্রি বন্ধ, কাজ বন্ধ, তরুণরা কাজ পাচ্ছে না, বেকার সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে। দিনমজুর, রিক্সাওয়ালা যা কামাই করে তা দিয়ে একটা টাকা কিছু খেতে পারে না। কৃষি শ্রমিক আওয়ামী লীগের আমলে যে টাকা কামাই করতো, সেটা দিয়ে অন্তত তার 3 বেলা খাবার হয়েও হাতে টাকা থাকতো, এখন নাই। চারিদিকে হাহাকার। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আর আওয়ামী লীগকে ব্যান করবার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগই এই বাংলাদেশের মানুষের জীবনে আবার বাংলাদেশের মানুষকে উন্নত সমৃদ্ধ করবে। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।